নদী প্রকৃতি খুব দিয়েছে, করছে অনেক, খেলছে না। সংঘবদ্ধতা কমেছে, তাই ফোক ট্র্যাডিশনের গুরুত্ব কমেছে। মানুষ এখন কেউ হারতে চায় না, হারাটা ভুলে গেছে। কিন্তু হারাটা আমাদের শিক্ষার একটা পাঠ। মানে আমার রুটের থিয়েটার কেমন ছিল, থিয়েটার তো ছিল না, পালা গান ছিল, কেমন ছিল। ওর ওই ঘাম ঝরাটা আমাকে ওকে মেডিসিন দিতে হবে না, ও মেডিসিনটা নিয়ে এলো। আজকে যার সঙ্গে দেখা করতে এসেছি তাকে আমি বহু বছর ধরে চিনি। যখনই কোনো নান্দিকারের কোনো যে কোনো ফোক ফর্ম শেখার ব্যাপার আসে, যখনই আসে সবাই বলে যে এটা তো তরুণদা শিখিয়ে দেবে, এটা তো তরুণদার কাছে যাও। কিন্তু সেইভাবে কখনো আমার ডিরেক্টলি তরুণদার সাথে ডিটেইলে কাজ করা হয়নি। আমার ভীষণ ইচ্ছে যে কোনো প্রোডাকশন আমি তরুণদার সঙ্গে কাজ করতে পারবো। যেটা আমার সব থেকে ভালো লাগে, তরুণদার অসম্ভব হাম্বল একজন মানুষ, এত বছর ধরে আছেন, এত উঁচু পজিশনে আছেন এখন, কিন্তু ওনার হিউমিলিটি তা দেখার মতো আর কি। এবং আমি তরুণদাকে কখনো হাসি ছাড়া মুখ দেখিনি, সব সময় মুখে হাসি, সব সময় যখনই। এই পজিটিভিটিটা ভীষণ অ্যাট্রাকটিভ। এবং উনি আজকে একটা কথা, আমি যখন গল্প করছিলাম আমাকে বললেন যে যদি কেউ কিছু করতে চায়, তার যদি ভালো লেগে যায়, তাহলে তাকে পুশ করতে হয় না, সে নিজে থেকেই করে। তাহলে আসুন আমরা একটু তরুণদার সাথে কথা বলি। তরুণদার একদম ছোটবেলায় জন্ম, বেড়ে ওঠা। তরুণদার মায়ের বয়স 96, আমার বাবার 91। তো তরুণদার মায়ের বয়স 96, উনি এখনো বাড়ির সমস্ত কাজকর্ম করেন, এখনো ফিট। তো একদম ওইখান থেকে ছোটবেলার তরুণদার সমস্ত ছোটবেলার সব গল্প শোনা যাক। তরুণদা, ছোটবেলার দুরন্তপনা তো সব বাড়িতেই থাকে। তো আমরা অ্যাকচুয়ালি কয় ভাই বোন তোমরা? আমরা 5 ভাই 4 বোন। আচ্ছা। শুনেছি আমার আগেও এক ভাই ছিল, আচ্ছা। সে জন্মের পর মারা যায়। আচ্ছা। এইরকম হওয়ার ফলে মা যাতে না কোনো লেগে যায়, অলক্ষণের লেগে যায়, সেই জন্য গ্রামীণ প্রথায় ওই কান বা নাক ফুটিয়ে দেয়। সেই জন্য আমাদেরকে নাক ফুটিয়ে দিয়েছিল। আচ্ছা। গ্রামীণ পরিবেশে অঢেল বিষয় সম্পত্তি তা নয়, ছোট্ট একটু জমি জায়গা। শুনেছি বিয়ের পর বাবার যে ভাইয়েরা, তাদের ওখানে তেমন কিছু থাকার জায়গা নেই। আচ্ছা। তো মা একা, মামারা সবাই শিক্ষিত, কেউ ক্যালকাটা ইউনিভার্সিটি, কেউ হাই স্কুলের, কেউ ক্যালকাটা কর্পোরেশনের এখানে স্কুলের টিচার ছিলেন। সেই কারণে মামারা চাইতেন আমার এক বোন, তার ছেলেরা যেন একটু পড়াশোনা করে। আচ্ছা। ভাগনা ভাগ্নি যেন একটু পড়াশোনা করে। আচ্ছা, বাহ। সেই অর্থে আমরা পড়াশোনার পথটা, ইন্সপিরেশনটা আমরা পেয়েছি কিন্তু ওই মামাদের বংশ থেকে। এবং সেইটা আমাদেরকে অনেক প্রাণিত করে। এখন বুঝতে পারি, তখন রাগ হতো কেন বাড়ি থেকে হস্টেলে পাঠিয়ে দিচ্ছে। আমরা এত দুষ্টু ছিলাম, আমাকে তো বড়দা বিকেলবেলা দড়ি দিয়ে বেঁধে রাখতো, মনে আছে। এবারে বিদায় এসে দড়ি খুলতো, ওই রোগা পেটকা ছেলেটা বেঁধে রেখেছিস, মানে কোথাও না কোথাও পালিয়ে যেতাম। এই করে নদীতে স্নান করা, স্কুল থেকে ফিরেই নদীতে, মানে মেরে না তুললে উঠতো না। ওই নদীর ধারে থাকলে আমিও যেতাম। অনেক কিছু দিয়েছে তখনকার, এখনকার মতো তো আর এই যে আমরা প্রাতকৃত্য করি এই ধরনের পরিবেশ আমাদের ছিল না। একটাই বাড়ি, আমার মনে আছে আমরা শুতাম খুব শীত হলে, একটাই কাঁথা যেটা মা দিদা বুনতো, টানাটানি হতো। আমার অন্তত দেখা, আমার নিচের 2 বোন, 2 ভাই আর মা, আমরা একটা ঘরে ঘুমোতাম, দারুণ, এবং মাদুর বিছিয়ে। এই তার মানে এই কমিউনিটি লিভিংটা রক্তে আছে। হ্যাঁ, এবং আমরা প্রাকৃতিক দুর্যোগ, অভাব, অভিযোগ সবই দেখেছি, কিন্তু কোনোদিন কষ্ট হয়নি। আমার মেজদা কষ্ট হয়নি যে বলছো, এই অ্যাটিটিউডটা কি করে তৈরি করেছো? যে আমাদের চোখের সামনেই তো দেখছি অন্যরা ওইভাবে বড় হচ্ছে। ছোটদের গায়ে জামা পড়া নেই, ছোটদের বাবার সঙ্গে মাঠে খাটতে যাচ্ছে, চাষ করছে, তুলে আনছে, ঝাড়ছে, আবার স্কুলে পড়ছে, এটা দেখছি। আবার খালি পায়ে কয়েক মাইল হেঁটে, 7 মাইল হেঁটে আমরা স্কুলে যেতাম। এইরকম একটা পরিবেশের মধ্যে বড় হতে হতে
আমরা এই যে সাংস্কৃতিক পরিমণ্ডল বলতে ওখানে এই যে নবান্ন, গাজনের সংসাজা, দাদারা ভক্তা হতো, আমার জ্যাঠামশাইয়ের নিজেদের খ্রিস্টযাত্রার দল ছিল, এবং পরবর্তীকালে আমার সমবয়সী যে জ্যাঠার ভাই সে মট্ট কোম্পানির এখানে ম্যানেজার হয়ে গেছিল, আচ্ছা, লুকিয়ে চলে এসেছিল। আচ্ছা, এগুলো মানে ওই ইনসিস্ট হতো, আর ওই গাজনের শেষ দিনে যাত্রা হতো, কিছু ক্যারিকেচার। মানে তোমার খুব ন্যাচারালি একটা আর্ট ফর্মে আসার একটা নদী প্রকৃতি খুব দিয়েছে। ধরো আমরা এখন যে রনপা প্রেজেন্ট করি, সেই রনপাটা আমরা ছোটবেলায় ওই বাঁশের কেটে তার যে গুড়ি তার উপরে পা তুলে আমরা হেঁটেছি, কে আগে দৌড়ে যেতে পারে, কে রনপায় চড়ে আগে নদীর পাড়ে যেতে পারে, এইরকম করে হয়েছে। তুমি কি নিয়ে পড়াশোনা ফাইনালি করলে? আমি অ্যাকচুয়ালি পড়াটাও হয়েছে ওখানে যেরকম প্রাইমারি হয় মুসলিম মক্তবে। আমার পড়াশোনার ক্ষেত্রে একটা সুবিধা হয়েছে, আমি খুব একটা পড়াশোনায় ভালো ছিলাম না, কিন্তু রিয়াক্ট করা বা একটা খেলাধুলো করা এত বেশি সাফল্য ছিল, সেটা সব স্কুলের মাস্টারমশাইরা খুব ভালোবাসেন। সেই দিক থেকে আমি খুব স্নেহভাজন হয়েছি, পড়াশোনা করেছি, গ্রামে মক্তবে পড়েছি, আর দুষ্টুমিও করতাম আমরা। হয়তো প্রধান শিক্ষক বেরিয়ে গেছেন, এবার সেই চেয়ারে বসে ওই লাঠি নিয়ে পড়ে পড়াচ্ছি, মাস্টারমশাই ঢুকে গেছেন, সে কান ধরে উদ্ঘুষ করা, এ করা, বেতের মার খাওয়া, আবার খুব হলে কোথাও হয়তো বাড়িতে বলে এসেছি চলে যাব। আমরা যে স্কুলে পড়তাম, স্কুল থেকে চলে গেলে ওখান দিয়ে দরজা জানলা ছিল না, গরু ঢুকে যেত, সেই গোবর টোবর পরিষ্কার করে আবার কোনোদিন হয়তো বেরিয়ে চলে যাব, ছাড়বে না, ওই ছোট বলের খেলা ছিল, তখন আমরা এই জানলা থেকে বলে পালিয়ে যেতাম পেছন দিয়ে। দুষ্টুমি করে সময় কেটেছে। করতে করতে এবার আস্তে আস্তে তুমি কি করে থিয়েটার? এইবার যখন আমি ক্লাস 6 হবে, এই বন্ধুদের এই যে দোকানের বললাম জিনিস বল সব নিয়ে পালিয়ে যেতাম, ওই বয়সেই আমরা তরুণ সংঘ বলে একটা ক্লাবও তৈরি করে ফেলেছিলাম। আচ্ছা, তো আমাদের একটু দোকানদানি মোটামুটি সাচ্ছন্দ্য আছে বলে সবাই আমার এতে, তার ওদেরকে নিয়ে দল তৈরি করা, কবাডি, ফুটবল টিম। তরুণ সংঘ কি তোমারই নামে? নামে ঠিক নয়, ওই সময় একটা ইমেজ ছিল, তরুণ সংঘ, তরুণ ক্লাব এরকম আছে। এখনো মেদিনীপুরে তরুণ থিয়েটার গ্রুপ বলে একটা এই সময়ও আছে, মানে এটা একটা ওই কি বলে ইয়াং পাওয়ার করতে হবে, এই করতে করতে পড়াশোনাটা প্রায় চৌপাটে যাচ্ছিল। তখন মামারা বললো এর পড়াশোনা এখানে হবে না, বড়টা হয়েছে, মেজদাকে পাঠিয়ে দিয়েছে কলকাতা ডাক্তারি পড়ার জন্য। এই বিকেকাল ইউনিতে যেখানে ক্রস কোয়ার্টার 160, ওখানে সমস্ত মানে পাশাপাশি প্রসের এরা থাকে, কিন্তু ওইখানে মেদিনীপুর মেশ একটা আর বর্ধমানের একটা, সব স্কলার ওখানে। আচ্ছা, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রেসিডেন্সির, মানে আমার শ্বশুরমশাইয়ের যে মেজদার শুরু, সে প্রেসিডেন্সির ইকোনমিক্স এর হেড অফ দ্য ডিপার্টমেন্ট তখন ক্যালকাটা ইউনিভার্সিটি, বা কলেজে বা পড়ছে, আমার দাদা ডাক্তারি পড়ছে ওখান থেকে। তো এইরকম করে ওকে বললো পাঠিয়ে দাও, এইবার পাশাপাশি কোথাও পাঠালে তো আবার পালিয়ে আসবে। মানে আমি এত দুরন্ত ছিলাম, আর যাত্রা কীর্তন ছোটবেলায় স্বপ্ন দেখতাম ওই কৃষ্ণস্তার দলে পালিয়ে যাবো। অনেকবার আমাকে ওই পড়াতে পড়াতে দেখেছে, মাস্টার বলেছে, মানে নাচের মাস্টার ভাই, তরুণকে নিয়ে ও কি করে ভাবছে ছেলেকে নিয়ে পালিয়ে যাবে। আমি দাদাকে ভয় করতাম বলে একসঙ্গে ঘোরাতাম, আস্তে করে বিছানা সরিয়ে, আমাদের টালির চালা ছিল, টালির চালার টালিটা খুলে সবাই ঘুমিয়ে যেত, পাশে একটা খেজুর গাছ ছিল, ওই চালা দিয়ে খেজুর গাছ দিয়ে দিয়ে যাত্রার আসরে চলে যেতাম। দাদা জানলে মেরে ফেলবে। এইবার ঠিক যাত্রা শেষ হওয়ার আগে এসে আবার ওই খেজুর গাছ দিয়ে উঠে টালিটা, কোনোদিন ধরা পড়েনি। একদিন আমি স্কুল যেতে পারিনি ঘুমে, সেই দিন দাদা বোধহয় বুঝতে পেরে গেছিল, কারণ দোকানে এসে বললো আমার নাম ছিল তরণী। আচ্ছা, তরণী। তরণী, আমার বাবার নাম কুশধ্বজ, মহাভারতের সঙ্গে ডাক নাম তরণী, তেরা বলে ডাক। তো সেইটা জানতে পেরে দাদা খুব মারধর করেছিল, তখন ডিসিশন হলো ওকে এখানে রাখা যাবে না, পড়াশোনা হবে না বলে চংরাচক বলে ময়নার গ্রামে, যেখানে পটুয়া গ্রাম, ওর থেকে একটু আগে ওই অঞ্চলে পূর্ব মেদিনীপুরে সব বিখ্যাত বিখ্যাত স্কুল, মানে ওই স্কুলের রেজাল্ট হতো অন্তত ওয়েস্ট বেঙ্গলে তখনকার রেজাল্ট যদি 18 জন হয় 10 জন ফার্স্ট ডিভিশন চংরাচক হাই স্কুলে, তারপরে বলাইপন্ডা, জলচোক, এই পর পর সবগুলো হস্টেল স্কুল।
বেরোতে পারবে না। ওই স্কুলে যাওয়ার জন্য একটি টিনের ব্যাগে সব জামা কাপড়, একটি ব্যাগ, আর পাড়ার এক ছোট মাথায় করে একটা নিয়ে গিয়েছিল। আর সেখান থেকে কিছুতেই আসতে পারলাম, নৌকা করে যেতে হবে, জল, এটা ময়নাকে বলতে হতো কড়াই, মানে বন্যা হলেই জল পড়তো, আর ওই পটুয়ার লোকরা শহরে এসে গান দিয়ে টাকা রোজগার করতো। এখন তো অনেকটা হয়েছে। এই আমি গত বছর মাস্টারমশাই শতবর্ষে গিয়েছিলাম, এখন রাস্তা রাস্তা হয়েছে। তো ওইখানে রাখার ফলে আমার খুব অভিমান হয়েছিল। এই ক্লাস 6-এ না সেখানে গিয়ে ভর্তি হলাম। আমি প্রতিজ্ঞা করলাম আর বাড়ি ফিরবো না। আচ্ছা, এবার আমি দুষ্টু ছিলাম বলে আর ভালো ছেলেদের হস্টেল সুপার পাশে রাখতেন, কারণ আমি সবচেয়ে দুষ্টু বলে ভালো ছেলেদের মাঝে আমিও ওদের বন্ধু হয়ে গেলাম, কারণ আমি ভালো খেলা দিলে আমি ক্যাপ্টেন্সি করতাম, আর আমি ভালো ছবি আঁকতাম বলে ওদের সমস্ত প্র্যাকটিক্যাল খাতার ছবি আমি এঁকে দিতাম, বিনিময়ে ওরা আমাকে পড়াতো। এই শর্ত ছিল, আমি টিউশন করতে যেতাম না। 1 মাসের করে সামার ভ্যাকেশন হতো, আমি আর বাড়ি ফিরতাম না। যে কজন মানে যত দূরের ছেলে মেয়ে দুষ্টু ওরা, তাদেরকে হস্টেলে পাঠিয়ে দিত মা বাবা। এইরকম পরিবেশে পড়তে পড়তে, আর ব্যোমকেশ মাইতি বলে তিনি রেডিওতে অভিনয় করতেন, বাংলার শিক্ষক। তিনি কোনো কারণে ক্লাস 7-এ না 8-এ আমার চোখ টোক দেখে, একটু নাকি আমার ডাবলা ডাবলা চোখ, চোখের গভীরতা দেখে উনি আমাকে নিয়ে গেলেন। প্রতি বছর নাটক হতো, নাটক করতাম, নাটকে ফার্স্ট হলাম, যোগাতে ফার্স্ট হলাম। মানে যাই হোক, একটা ভালো স্কুলে সব শিক্ষকরা যেতেন, কিন্তু পড়াশোনায় ভালো ছিলাম না। ওই বি গ্রুপে থাকতাম, আমাদের সময় 4টা সেকশন ছিল, আমি কিছুতেই এতে আসতে পারলাম। তো একদিন ব্যোমকেশ বাবুকে বললাম যে ক্রাইটেরিয়া কতটা আমি জানি না, মানে ওখানে তখন ওটা হতো। তো আমি স্যারকে বললাম আমার এই সেকশনে ওঠা হলো না। বলে তরণী, তুই যা পারিস ওরা তা পারে না, একদম এই জন্মে সব হয় না, তোর যা হলো ওদের তা হয়। আর এইটাই ভালো ছিলাম বলে ক্লাস 8-9 থেকে মাস্টারমশাইদের ক্ষেত্রে চোখ পড়ে গেলাম, কারণ আমি স্কুল কম্পিটিশনে যখনই ক্যাপ্টেন্সি করেছি, স্কুল ফার্স্ট হচ্ছে। এই স্কুলগুলো খুব খেলার কম্পিটিশন হতো, যত পড়াশোনায় তত। আর আমাদের বিকেল বেলা শিক্ষক ছাত্রদের খেলা হতো, যারা ভালো ছাত্র খেলাধুলো তাদের সঙ্গে করতো। এইটা করে শিক্ষকদের খুব প্রিয় ভাজন হয়ে উঠলো। হেডমাস্টার আমার সঙ্গে বললো তুমি এই করতে পারবে না, পাস করতে পারবে না। ইংরেজি শিক্ষক জনের মতো ভয় করতাম, আমি আমাকে ওনার রুমে টেনে নিয়ে যেত ভয় ভয় করে। তো আমি তো জানি শিওর ফেল করবো। বাবা দেখতে যেতেন, বাবা বলতো যে কিছু না হোক অন্তত ডিভিশন চাই, 5টা করিস। তা আমি তো জানি শিওর পাস করবো না। এই করতে করতে মানে এমন হলো, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর সব মামার ছেলে টেলে, মামা টামা খুব হাই রেজাল্ট, মানে আমি ভাবলাম যদি পাস না করি আমি সুইসাইড করে ফেলবো। মানে আমি কোলাঘাটে একা টিকিট কেটে ওই ব্রিজে রেলের মাথা থেকে ও মাথা গিয়েছি। মানে আমি জানি না, এখন আমি মনে করি খালি হেঁটে হেঁটে যাওয়া যায় না, ওই যারা ছাড়াতো তারা আমাকে ধরে ফেলেছে, করতে যাইনি। মানে আমার কিরকম লোকে হয়, কেমন যেন মনে হলো কিছু হয় জীবনে, কেমন যেন। এইবারে যখন পাস করলাম, এবার সায়েন্সে পড়ার আমার ইচ্ছে নেই না, আমি চলে এলাম আর্টসে এসে এইখানে ভর্তি, না আর্টসে নয়, আমি প্রথম সায়েন্সে ভর্তি হলাম ডেবরা কলেজে, ফিরবো না বলে, কারণ ছবি আঁকার ন্যাক ছিল। ছবি আঁকা কিছুতেই পড়তে দেবে না। আর ব্যোমকেশ বাবু যিনি আমাকে ওইসব অভিনয় এতে শেখাতেন, ইন্সপায়ার করতেন, তিনি আমাকে নিয়ে গেলেন শান্তিনিকেতনে ছাত্রদের ভ্রমণে। আচ্ছা, আমরা 30 জন ছাত্রী ওই নৌকা করে বালিচক স্টেশনে এলাম, হাওড়া এলাম, শান্তিনিকেতন ট্রেন ধরে গেলাম। ওখানে আমাদের রেখে ওই স্কুলের যত ছাত্ররা তারা আমাদের দেখাশোনা করতো। তারপরে আমাকে ওখানে অ্যাডমিশন চেষ্টা হলেন, আমি চান্স পেলাম, বাড়ির লোক পড়তে দিল না, সিটি হলে খেতে পাবে না। আমার আরো রাগ বেড়ে গেল। তখন আমি বললাম আর আমি বাড়ি ফিরবো না, আমি বেরিয়ে। সেই যে বেরোলাম, আমি চলে গেলাম আমার এক প্রিয় বন্ধু, তার বাড়ি মেদিনীপুর। ওই একটা পায়জামা আর এ নিয়ে ঘুরে ঘুরে দেখলাম কোন স্কুলে পড়া যায়। তখন আমি গিয়ে ডেবরা কলেজে, সবে 11-12 শুরু হয়েছে, আমি ওখানে সায়েন্স নিয়ে ভর্তি হলাম। এবারে পয়সা কোথায় পাবো? ভর্তির টাকাটা বাড়ি টাড়ি বরদাত দিয়েছে, পড়তে যাচ্ছে, কিন্তু আমি পড়তে গিয়ে খেলার ভাড়ায় গেলে কিছু টাকা পাওয়া যায়, আর ওই ক্লাবগুলো বইপত্র দিত, সেই বইপত্র পেতাম, কম্পিটিশন হলে ফার্স্ট হতাম, তার জন্য পেতাম, আমার চলে যেত। এই করতে করতে ওখানে গ্রামে যে যাত্রা হতো তার অ্যানাউন্সমেন্ট করতাম গাড়িতে গাড়িতে, আচ্ছা, কলেজের ডেভেলপমেন্টের জন্য। সেখান থেকেও আমরা এবং 2 জন ছিলাম, খুব কম্পিটিশন হতো, কবিতা বলা, আয় করা, এমনকি। আচ্ছা, আমি তোমাকে জিজ্ঞেস করি, তোমার ছোটবেলায় যে যাত্রা তুমি দেখতে যেতে, ওই যে লুকিয়ে যেতে,
কি অ্যাট্রাক্ট করেছিল তোমাকে ওইটা? ওই সুরটা টানতো, অসম্ভব টানতো, বেঁধে রাখতো বাড়িতে, মারতো। ওটা কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন যে আমি করবো, কিন্তু সুযোগ পেলে আমি মনে আছে ওই যাত্রার প্রথম এতে বসবো বলে আমরা বিকেল থেকে গিয়ে চটফট পেতে আসতাম বাড়িতে। কেউ বসে পড়েছিল, আমরা দুই বন্ধু এমন মারপিট করতে শুরু করলাম, যাত্রা শুরু হয়ে গেছে, যাত্রার মঞ্চে উঠে আমরা মারপিট শুরু করে দিই। কারণ আমার জ্যাঠার ছেলে মেয়ে সাজতো, অভিনয় করতো। তো দিদি তার আগে ছোটবেলায় সব ব্যবসা বাণিজ্য দেখতো, জ্যাঠার দেশে ওই বালক সঙ্গীতে রাধা সাজতে। আচ্ছা, দিদি এখনো বেঁচে আছে। আচ্ছা আচ্ছা, বয়স হয়ে গেছে। তো এইটা করতে করতে আমি শহরে চলে আসি। এইটার চলে আসার পরেই শুরু হলো, মানে 12 আসতে হবে, বাসে যেতে শুরু করলাম, এখান ওখান গোটা মেদিনীপুর। আর তখন ন্যাক ছিল যে বাসে যেখান থেকে ছাড়ে আর যেখানে শেষ হয় ওই ডেস্টিনেশনে যাব, এটা আমার প্রবলেম। ওখান থেকে হলদিয়া, আর কোথায় পড়লে স্কলারশিপ পাওয়া যায়, ফ্রি পড়া যায়, এই বলে করতে করতে আমি ওখানে যখন একটা এনএসএস ক্যাম্প হচ্ছে, তারও লিডার আমার বানিয়ে দেওয়া হলো। এইবার দেখলাম যখন এক্সপার্টরা আসছেন, কি খাওয়ানো হচ্ছে, কেমন ট্রেনিং হচ্ছে, আমাকে রেক্টর বলে দিল যে তোমরা বলবে প্রতিদিন মাংস খাচ্ছ, প্রতিদিন ডিম খাচ্ছ, প্রতিদিন ভালো খাচ্ছ। এইটা যখন ইন্টারভিউ ওনারা লিখছে, আমি সত্যি কথা বলে দিয়েছি। এই নিয়ে প্রিন্সিপাল ভয়ঙ্কর রাখলেন, রেক্টর, তিনি আইআইটির বড় গবেষক, তিনি ভীষণ রেগে গেলেন। কলেজে এ হলো, এই নিয়ে কলেজে এমন আমার সঙ্গে তর্ক হলো, এই বয়সে অ্যাগ্রেসিভলি আমি স্যারকে মারতে চলে যাচ্ছিলাম। তারপরে আমি ওখান থেকে ছেড়ে চলে যাই, মাঝপথে চলে গেলাম মেদিনীপুর কলেজেতে। ওইখানে পড়ার সময় আমি বাসে করে গিয়ে আর্ট কলেজে রবিবার শনিবার ছবি আঁকতে শিখতে যেতাম। তো ফলে আমার মেদিনীপুর জানা হয়ে গেছিল। ওখানে শুনলাম আর্টসে তখন ভর্তি নেবে, সায়েন্স আর নেবে না। ফলে আমি আর্টসে গিয়ে ভর্তি হয়ে গেলাম, এবং ক্ষুদিরাম ওখানে পড়তো, এটা আমাকে টানলো, আমার বন্ধুর বাড়ি ওখানে। এই নিয়ে ওখানে পড়তে শুরু করলাম। আমরা একটা বাড়িতে থাকলাম, শর্ত হচ্ছে তার ছেলে মেয়েদের পড়াতে হবে কলেজের স্কুলের পেছনে, আর থাকাটা ফ্রি। এই করে চলতে থাকলো। এই গিয়ে আমার ন্যাকটা, ওখানে যত খেলাধুলো হয় সব পেয়েছি আসর, এগুলো আস্তে আস্তে যুক্ত হলাম। আর ততক্ষণে কলেজের স্কুলের স্পোর্টসে আমি প্রথম বছরই চ্যাম্পিয়ন হয়ে গেলাম। এইবারে ওখানে যে দীপক বাবু প্রধান, এখনো তিনি আমার সমস্ত এতে দেন। তো তিনি বললেন বাহ বাহ, মানে পড়াতে নয়, নাটকে ফার্স্ট হয়ে গেলাম, ওখানে হলাম। এই আমাকে বলতে শুরু করলো তুই নাটক নিয়ে পড়। মূকাভিনয় করতাম। আচ্ছা আচ্ছা, 2 বিঘা জমি স্যার শিখিয়ে দিয়েছিলেন। আর ওই করতে করতে নন ভার্বাল মিকাম ভালো যোগা করতাম, সবাই হাততালি দিত। এইগুলো কোথায় যেন খুব আমার ভালো লাগা হয়। আমারও এক্স্যাক্টলি এটা হয়েছে। এই করতে করতে খাওয়া দাওয়ার ব্যাপার ছিল না। ওই তখন একটা লটারি কেটেছিলাম 10 টাকা দিয়ে, সেই লটারিতে আমার জন্য একটা স্টোভ এসেছিল প্যাকেটে। ওই স্টোভটাই আমার রান্নাঘর হয়ে গেল। ওই সব কিনে একসঙ্গে সন্ধ্যাবেলা দিয়ে বা দুপুরে দিয়ে খিচুড়ি খেয়ে চলে যেতাম। আর প্রচুর ওদের সঙ্গে বন্ধুত্ব। তো এবারে আর্ট কলেজে পড়তাম, কলেজের স্কুলে পড়তাম। আর্ট কলেজে পড়তাম মানে ওই বন্ধুদের সিনিয়র যারা, তাদের সঙ্গে ওই পুতুল বানানো, ছবি আঁকা, কার্ড বিক্রি করা, বেশ ভালো পয়সা পাওয়া যেত। আর ওরা যেখানে আর্টিস্টরা থাকতো সরঙ্গে, সেইখানে আমার থাকা ফাইনাল করে দিল। মানে আমি থাকতাম, সব দেখাশোনা করতাম, পুতুল বানানো হতো, রোদ্রু দেওয়া হতো। আর টপকালেই, পাঁচিল টপকালে স্কুল। ফলে ওইটা করার পর আমরা রথের দিন ওই দিনগুলো ডিসপ্লে করে বিক্রি হতো, তার থেকে ভালো টাকা পাই যেত। ওরা আবার কি করতো, মাইলস্টোন লিখতো। এইবার যখন ফিল্ড স্টাডি যেত, ড্রয়িং আঁকা, নেচার স্টাডি, আমাকে নিয়ে যেত শনি রবি। এবার আমি ওই কাজগুলো করতাম, মাইলস্টোন লেখা। ফলে ওর থেকে আমার টাকা পাওয়া যেত। ফলে টাকা পয়সার অভাব হলো না, বাড়ি থেকেও কিছু টাকা দিত, মা দিত, বাবা দিত, কিছু কিছু পাওয়া যেত। তুমি আমাকে বলো যে তুমি দল কি করে তৈরি করো? এইটা করতে করতে আমি যা কিছু করছি সব আমাকে নেতা বানিয়ে দিচ্ছে। আচ্ছা, এই মানে দলনেতা হয়ে যাচ্ছি, সেটা খেলায় হোক, এ হোক, স্কুলে হোক। এইটা করতে করতে ওই আমরা সব পেয়েছি আসর ট্রেনিং। তারপরে সেখান থেকে একদল ছেলে সিলেকশন করে কলকাতায় আসবে, ওই ময়দানে তাবু খেলে হতো। তো সেই আশা মানে একদম মনে হয় যে পৃথিবীর স্বর্গ পেয়ে যাওয়া। ওই কলকাতায় আসছি। এইটা এবার ব্রতচারী করতে গিয়ে ডক্টর অমিতাভ ভট্টাচার্য, এনারা তখন ব্রতচারী নায়ক মন্ডলীর টপ মোস্টে। উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ডিপার্টমেন্টের হেড। আচ্ছা, উনি মানে বিখ্যাত মানুষ।
এশিয়ার শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসাবে সম্মানিত। আচ্ছা। সারা পৃথিবী ঘুরে বেড়ান, জার্মানিতে মারা গেলেন। তো উনি গ্রামে গ্রামে এরকম ছেলে খুঁজতেন, তাদের স্কিল আছে, সেইটা ইন্টারন্যাশনাল গ্রুপে নিতেন তাদেরকে। ওইখানে আমি ব্রতচারী ট্রেনিং এ এত চোখে পড়লাম, আমাকে জেলা ব্রতচারীর দায়িত্ব করতে, আমি 12 পড়ছি। আচ্ছা, বাহ। এবং সিনিয়র যারা, তারা মানে কে দিদিমণি, কে স্কুলে পড়ায়, কে যেমন স্কুলের ট্রেনিং হতো না ব্রতচারী ট্রেনিং, তখন তো ব্রতচারী ট্রেনিং নিলে 1 নাম্বার ছিল, বিএডে 2 নাম্বার ছিল, তো সবাই যেত। আর আমরা উৎসাহে আমাদের বাচ্চাদের শেখাবো বলে গিয়েছি। এই নেতৃত্বের বীজ ঢুকলো। মাঝে মাঝে এক্সপার্ট হিসাবে আমাকে নিয়ে আসা হতো এইগুলোকে এক্সপার্ট ট্রেনার জন্য, ট্রেনিং নিতে। তখন তুমি কলকাতায় এসে কোথায় থাকতে? আমি থাকতাম ক্রিগ্রোতে। এইখানে ব্রতচারী ইন্টারন্যাশনাল গ্রুপ আমাকে অমিতাভজি ইন্টারন্যাশনাল গ্রুপে নিয়ে নিল। মেদিনীপুর থেকে একজন, পাঁশকুড়া থেকে একজন, আমরা দুজন এলাম। এইখানে এসে নাচ গান এই সমস্ত শেখানো হতো। তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং বিদেশে যাবে। ওই অভিনয় করতে করতে, মাইম করতে করতে গোল্ড পেলাম, পশ্চিমবঙ্গ পত্রিকায় বেরোলো। ওরা বললো কলকাতায় একজন শেখায়, যোগেশ দত্ত আছে, যোগেশ মাইম একাডেমি। কলকাতায় যাবো কি করে, টাকা দেবে কে? বলো কিছু না, ভর্তি টাকা আমরা দিচ্ছি। এক বন্ধু ওই শিল্প সরঙ্গের যারা বিল্ডিং এ থাকতাম, একজন জামা প্যান্ট দিল, একজন টাকা দিল। ট্রেনে, তখন ট্রেন চলতো না, বাসে উঠে খড়গপুর ট্রেন ধরে এলাম। এসে এত বোকা ছিলাম যে কালীঘাটে ট্রাম ছাড়তো ওই হাওড়া, সেটা ঘুরে ঘুরে ফ্ল্যাঙ্গেট হয়ে কালীঘাটে এসে নামতো। ওখানে এসে ভর্তি হলাম। যোগেশদা বসেছিলেন রবিবার দিন, অত দূর থেকে এসে করবে? আমি বলি হ্যাঁ করবো। আরে তুমি যখন একা একা ট্রামে করে কলকাতায় ঘুরতে, হ্যাঁ একা 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 একা, তখন কি ভাবতে? না, তখন ভাবনা বেশি ছিল না, দেখাটা ছিল। নতুন জায়গাকে দেখে যে আনন্দ, মানে সেটা আমি বলে বোঝা, কিছু হয়তো দেখলাম, সেটাকে আমি তখন একটু লেখার চেষ্টা করতাম। মেন দেখতাম হচ্ছে ছবির জন্য, কারণ ওই স্কুলে স্যার বললো ছবিতে না কিছু দেখলে তুমি স্টিল লাইফ বা নেচার স্টাডি করতে পারবে না। গাছ কিরকম, গাছের লিফ কটা, স্ট্রাকচার কিরকম, এইটা তখন খুব টানতো। মানুষ কিরকম দাঁড়িয়েছে। আর আগের দিন এসে হাওড়া স্টেশনে থাকতাম, কারণ 9টাতে ঢুকতে দেবে না। রাতে পুলিশ তাড়া করতো, বেরিয়ে যেতাম। সকালবেলা গঙ্গায় স্নান করতাম, গামছা ব্যাগে থাকতো, গঙ্গায় স্নান করে ওখানে ছাতুকে আবার ওই ট্রাম ধরে কালীঘাট ক্লাস করে আবার ওখানে রাত্রি 1টার এতে বাড়ি পৌঁছাতাম। তো এটা আমার মানে নিজের ভালো লাগতো। এইটা করতে করতে আমি মেদিনীপুর, এটা খুব ইন্টারেস্টিং যে বলতেছি, এটা নিজের ভালো, তোমার কোনো অভিযোগ নেই? না না, কারোর প্রতি না, মানে এই যে কষ্ট করে থাকা বা দূরে যাওয়া বা এই যে কষ্ট করাটার জন্য কোনো অভিযোগ নেই। এটা কিন্তু খুব বড় শিক্ষার বিষয়। আর এবং তারপরে কলেজে ভর্তি হলাম, সেই টাইম চলে গেল। কলেজে আর্টসে ভরলাম, আর্টসে কলেজে ভর্তি হয়ে তখন শ্রাবন্তী মুখার্জি যে কলেজে হয় না সোশ্যাল, যারা ভালো করে তাদেরকে একটু মাইন্ড করতে দিলে, এইবারে ইন্টার কলেজ কম্পিটিশন হচ্ছে, তাতে মাইমে আমাকে এই কলেজ পাঠালো। অভিনয়, আর এটা ক্যালকাটা ইউনিভার্সিটি সেন্টেনারি হলে হচ্ছে। আচ্ছা, মেদিনীপুর কলেজ চ্যাম্পিয়ন হলো, আমি মাইমে আর অভিনয় গোল্ড পেলাম। আচ্ছা, সেটা এত বোকা ছিলাম, ওটা যে সোনার জল আমি দিয়ে গোল্ডটা নিয়ে বাবাকে দেখালাম যে কোনোদিন তো বাবাকে কিছু দেখেন। বাবা তখন অলরেডি ক্যান্সারে পড়ে গেছেন, বাড়িতে বেরোতে পারেন। তো বাবাকে দেখাতে গেছি, সে খুব এখনো গোছানো আছে সেটা। তো ওইটা হওয়ার পরে নিরঞ্জন গোস্বামী যাচ্ছিলেন ওই কম্পিটিশনে। আচ্ছা, এইবারে নিরঞ্জন গোস্বামী যেহেতু যাচ্ছিলেন, আর কলকাতার অনেকে পেল না, যোগেশদার ওখান থেকে অনেক ছাত্র এসে পেল না, আমি পেয়ে গেলাম। এবার সেটা আমি যোগেশ ভাই একাডেমিতে জানাইনি, পরে পাঠিয়েছে। যোগেশ ভাই একাডেমি কেন অনুমতি দিইনি, এবার পরের রবিবার ক্লাসে গেছি, আমাকে বের করে দিয়েছে। তখন আমার 3rd ইয়ার 4th ইয়ার, সে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছি। কি বলবো, অনেক ক্ষমা চাইলাম, জানি না। আর এদিকে নিরঞ্জন দা বলে দিয়েছে এরপর ন্যাশনাল মাইন্ড ফেস্টিভ্যাল হবে, তুমি আসবে, আমরা জেলার ছেলে খুঁজছি। তাই অ্যাড্রেসটা দিয়ে দিয়েছিলেন। কি করি, মন খুব খারাপ। ওই আর ড্রামা করে ফিরে যাচ্ছি, সেটা বোঝাতে পারবো না। তো আমার এক বন্ধু, সে ডিফেন্ডাম, সে রাষ্ট্রপতি আর পেয়েছে আসানসোলে। ও বললো চল, আমি তো ডেফ, তুই দুজনে মিলে অন্য কোথাও খুঁজি। বলে ও ছেড়ে চলে এলো। বলে নিরঞ্জনদার কাছে খুঁজে খুঁজে আমরা এলাম। এই প্রথম বর্ষের মাইম উৎসব শিশির মঞ্চে। আচ্ছা, সেখানে ওই হাওড়ায় থাকতাম, তারপর এসে ওই ওয়ার্কশপ করে যোগ দিতাম মেদিনীপুর থেকে। এই করে মুখাভিনয়ের প্রতি হতে তখন নিরঞ্জনদা জানতে পারে যে এই ছেলেটি হাওড়ায় থাকে, উনি থাকার ব্যবস্থা করে দিলেন এই যুব আবাসে। আচ্ছা,
তখন থেকে মৌলালি জুয়া আছে 30 টাকা, নিরঞ্জনদার নাম বললেই পাওয়া যায়, নিচে পুরো 15 টাকায় ভাত পাওয়া যায়। আর উড়িয়া এতে বসে ভাত খেলে 5 টাকা। আমি ওখানে একবার খেয়েছি। এই করতে করতে মোটামুটি কলকাতা চিনতে এলো। এইটা করতে করতে নিরঞ্জন রাও বললো যে উইদাউট এডুকেশন ক্যান ডু এনিথিং, তুমি কিছু করতে পারবে না, তোমার আছে, তুমি করো। ততক্ষণে আমার ওখানে ব্রতচারী সংগঠন, মণিমালা, সরঙ্গ তৈরি হয়ে গেছে ওই বয়সে। তখনই একটা ব্যাগ 50 পয়সা চাঁদা, আর আমি ওই কলেজ থেকে বেরিয়ে এসে শেখাতাম বলতে সব ছেলে নিয়ে ওই পাড়া আসতো, প্রায় 150-200 ছেলে ওই মাঠ, বিটি কলেজের মাঠ ভরে থাকতো। আর এই অমিতাভ জিয়া কলকাতা থেকে যেতেন। বলে ভালো মানুষ বলতে তখন বড় বড় যোগেশদাকে পেয়েছি ওই বয়সে, নিরঞ্জনদাকে পেলাম, ডক্টর অমিতাভ ভট্টাচার্য, তিনি আমাকে নিয়ে অলরেডি দিয়েছেন। যখন ইউরোপ যাওয়া হবে 80 জন, তখন ওই ক্রিগুলোতে সব মাসেল তৈরি শেখা হচ্ছে। আমি বাড়িতে না, সেটা বোধ হয় ইংল্যান্ড যাওয়া হবে, প্রথম এতে যাওয়া হবে, মানে কি উত্তেজনা। সব বাড়িতে দলের সবাইকে বলে যে যা দিয়েছে, আমার বাবাকে বললাম, তখন বললো ওই প্রত্যেকের হাত খরচা 7-8 হাজার টাকা যা পারবি নিবি। আমি তো টাকা কোথায় পাবো, বাড়িতে গিয়ে বললাম, বাড়িতে সবাই খুব খুশি। বর্দা বলে এই 1.5 টাকা কোথেকে দেবো এত টাকা? বললো না, ছেলে বিদেশ যাবে, দিতেই হবে। বলে তখন আর পাইনি, মন খারাপ করে চলে আসি মেদিনীপুরে। বাবা একা দাদার কাছে জোর করে টাকা, ওই ক্যান্সার অবস্থায় আমার ওই সরঙ্গের যে ঘরে থাকতাম ওখানে এসেছে। আমি তখন নিয়ে কলেজে পড়তে গেছি। মা বলছে তুমি কি করে যাবে? আমি ঠিক যাবো, আমার ছেলে যাবে বলে, মানে বাবা আমাকে বসে হারমোনিয়ামের সঙ্গে গান শেখাতো। আমি লুকিয়ে লুকিয়ে দুপুরবেলা গান করতে চলে যেতাম, আর ফিরে এলে মারধর খেতাম। বাবা সন্ধ্যাবেলা নিজে সামনের দিকে তাকিয়ে এইরকম করতেন। ইতিমধ্যে নিরঞ্জনদা আমাকে ভর্তি হতে টাকা দিলেন রবীন্দ্র ভারতীতে। আচ্ছা, সে এক হিস্ট্রি। ভর্তি হতে জোড়াসাঁকোর। আমি এসে ইন্ডিয়ান মাইন্ড থিয়েটারে মুখাভিনয় করতাম, সপ্তাহে এসে ওখানে থাকতাম, আর ব্রতচারীর ওখানে করে ক্রিগুলোতে থেকে বাড়ি চলে যেতাম। ওখানে গিয়ে অর্গানাইজেশন হতো। এইটা করতে করতে যখন হলো, মাঝখানে গ্যাপ হয়ে গেছে, কলেজে পড়তাম, গ্যাপ হয়ে গেছে। তখন বললো এখানে তো ব্রেকআপ স্টাডি ছিল না, তখন ভালো আবার পড়বো, থাকতে পাবো। এই পড়তে গেলাম, ভর্তি হতে, সেখানেও এই ইতিহাস। 6 মাস হয়ে গেছে ক্লাস, ইন্টারভিউ হচ্ছে, উনি বলে বিভূতি বাবুকে বলবি, বিভূতি বাবু চিঠি লিখে দিয়েছিলেন। এইবার আমি গিয়ে ইন্টারভিউ দিয়েছি যে নিরঞ্জনের ক্যান্ডিডেট, তখন ওই ক্যান্ডিডেট বললেই হতো আর কি। ইন্টারভিউ দিয়ে দিয়েছি। বিভূতি বাবু জানতে পারেনি নিরঞ্জন কেন আমাকে বললো না, চিঠি পাঠালো বলে আমার হলো না। এবার প্রতিদিন আমি ওইখানে যেতাম। শেষে আমি বললাম আমি তো বাড়ি ছেড়ে চলে এসেছি, কি করব? সিঁড়ি দিয়ে কুমারবাবু উঠছেন। স্যারকে বললাম আমি তরুণ প্রধান, মেদিনীপুর থেকে এসেছি, আমি ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু আমার ভালো ইন্টারভিউ দিয়েছি, ছৌ নেচেছি, রাজদেশে করেছি, দনপা করেছি, নাটক করেছি, মুখাভিনয় করেছি, কিন্তু হয়নি, আর আমার না হলে তো জীবনটাই নষ্ট হয়ে যাবে। বলে তো এখন তো ক্লাস হয়ে গেছে না, একটু কোনোভাবে না আমাকে ক্লাসে যদি অ্যালাউ করা হয়, মানে বোকার মতো বলেছি আর কি। তখন উনি বললো এসো, বলে কমন রুমে নিয়ে, বিভূতি এই ছেলেটি নাকি ভালো পরীক্ষা দিয়েছে, হয়নি কেন, শিখতো খালি। বললো না না, ও তো নিরঞ্জন পাঠিয়েছে কাকে করে, বলে আচ্ছা আমরা দেখছি। বলে কমন রুমে আবার আমি ইন্টারভিউ দিতে সব শিক্ষকরা বললো ঠিক আছে, বলে বিজয় বলে 6 মাস পরে আমি ভর্তি। এবারে যথারীতি ভর্তি হয়ে গেলাম। পরের বছর স্কলারশিপ পরীক্ষা দিলাম। বাবা ছিল এনএসডিতে। আর তখন বোকার মতো আমি তো ক্যালকাটা ইউনিভার্সিটি গোল্ড পেয়েছি। একজন হিন্দিতে জিজ্ঞেস করছে এই মাইনে গোল্ড তো ভালো স্টুডেন্ট, বলে ওটা ইন্টার কলেজ কম্পিটিশন, স্যার হিন্দিতে বলছেন, আমি তো হিন্দিটা বুঝতে পারছি। তারপরে আমি করে দেখালাম, ফলে আমি স্কলারশিপ পেয়ে গেলাম। এই স্কলারশিপ তখন গুরুর বাড়িতে আসতো, নিরঞ্জনদার বাড়িতে। প্রথম স্কলারশিপ হলো নিরঞ্জনদার স্ত্রী একটা আয়না, এমন আমার একটা ডিশ চাই, আনন্দ শঙ্করের ওই মিউজিক দিয়ে মাইন্ড করবো, ওইটা আর একটা ক্যামেরা, কারণ সব তুলে রাখতে হবে। এইটা দিয়ে আমার কলকাতা জার্নি। এখন তুমি সেই প্রতিষ্ঠানের ড্রামা ডিপার্টমেন্টের হেড। হোয়াট আ জার্নি। আমি প্রথম নাম করলাম ভট্টাচার্যে, আমার রেজাল্টে ফার্স্ট হলো। বিশেষ প্রোডাকশন গুলো কলেজে আলাদা করে হলো, বাংলাদেশের একটা ছাত্র, আমার আরেকটি ছাত্র। তখন অশোক বাবু, মনোজ বাবু ওনারা বললেন যে তুমি এটা চালিয়ে যাও, বড় ফুল লেন্থ করে করো। এই বন্ধু বান্ধব নিয়ে কলকাতায় এক নাটক শুরু হলো। মেদিনীপুর থেকে অর্ধেক ছেলে মেয়ে যারা ফোকে, আর এদেরকে নিয়ে ওই টোটাল গাজন আমাদের গ্রামে যা দেখা, ভক্তাচারু মানে ক্রাইসিস, দেবত্বের সম্পত্তি নিয়ে যে ক্রাইসিস, সেটা নিয়ে, সেটা কিছুটা একটা স্পাইস আর কিছুটা আমি লিখে ঠিকে করে
করলাম। পরে আমার নাটকটা ছাপাও বেরিয়েছিল, কিন্তু এক বন্ধু আমাকে দিয়েছিল, সেটা থেকে আমি আবার কিছুটা নিয়ে আমাদের গ্রামে যেখানে আমরা ছোটবেলায় গাজনে ভক্তা সারতাম, সং সারতাম, সেই ঘটনাগুলো আমার পর পর সব আমি জানতাম, বেদ খেলা টেলা মেদিনীপুরের গুরু টুরুকে নিয়ে করে এই পরের বছর এমএ পরীক্ষায় করলাম মনোজ বাবুর মেষ রাক্ষস। সেটাতেই ফার্স্ট হলো। মেষ রাক্ষস দেখার পরে আমাকে উপরে স্যার তাকিয়ে থাকে তো বললেন, তোমাকে দেখে মনে হয় নাটকটা আবার নতুন করে লিখতে হবে। এই হলে যা হয়, করতে করতে পরপর নাটক ফেস্টিভ্যালে হলো, স্যারের গ্রুপে গেলাম, এটা শিখিয়ে দাও, এই করতে করতে কলকাতায় পরিচিতি ছবি হয়। নিজের জন্য আমাকে 10,000 টাকা দিলেন, রবীন্দ্র সদন বুক করে নাটক করেন। ছাত্র অবস্থায় আমাদের সরভুজ দল ফোকে বাংলাকে রিপ্রেজেন্ট শুরু করলো। কোন সালে? সেটা 1988। আচ্ছা, ফার্স্ট। ভালো। এই করতে করতে বেরোতে বেরোতে আমরা দুর্গা পূজায় বিভিন্ন রাজ্যে গিয়ে শো করতাম। দিল্লিতে গিয়ে হয়তো 40,000 টাকা শো করলাম, কিন্তু আমরা কামানি বুক করে থিয়েটার আর ডান্স করতাম। বাহ। এবারে বাদশা তখন এই কলেজে আমার কম্পেয়ারিং করতে যেত, তখন সাপোর্ট পেয়ে গেছি কলেজের বন্ধুরা, গ্রামের ছেলেরা, আমি যেটা গ্রামের জানি ওরা জানে না, বলে ওদের প্রোডাকশনে আমাকে খুব দরকার পড়তো, ওরা আমার হয়ে করতো। হ্যাঁ, এই করতে বহুরূপীতে নাটক করছি, ওটা করতে করতে একটা সাহস অর্জন হলো। তারপরে আমরা ওই বিভিন্ন জোনাল সেন্টার হয়ে গেছে তখন 7টা 7 সিস্টার জেনে, একটা জনে আমরা বেঙ্গল থেকে 40 জন রায়দেশে করতে গেলাম তালকটোরা স্টেডিয়ামে অল ইন্ডিয়া ফোক ফেস্টিভ্যাল। 26শে জানুয়ারি সেটা ক্লোজ হতো। এবারে শুরু হতো, আমরা 1 মাস ধরে থাকতাম, প্রায় ভারতবর্ষের কয়েক হাজার আর্টিস্ট একটা জায়গায় তাবুখাটি কাটিয়ে, বেঙ্গলে যেটা উড়িষ্যার ওটা, এইরকম করে প্রায় 400 জন আর্টিস্ট একদিন রাষ্ট্রপতি ওপেন করবে, আর সেইটা চলবে 7 দিন ধরে। প্রচুর মানুষ তালকোটা স্টেডিয়ামে দেখবে। এইটা আমি 94-এ ফার্স্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করি 40 জন নিয়ে। ওরা গ্রামে দেখতে গিয়েছিল, এত ভালো করলাম বলে এই পোশাকে হবে না, ওরা আমাদের 40,000 টাকা দিয়ে এলো যেন পোশাক ভালো হয়। এইখানে যখন দিল্লিতে হলো, সব জনের ডিরেক্টর দেখলো বেঙ্গলের তো ভালো ফর্ম, এই আমাকে বংশীকর এনএসডিতে নিয়ে গেলে, সঙ্গীত নাটক একাডেমি রেকর্ডিং করালেন। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, এবারে এই সময় চলে আসে, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যে আর্ট ফর্মটা এত বছর ধরে প্যাশনেটলি প্র্যাকটিস করেছো, এখন সেটা কিরকম রেসপন্স তুমি পাও? আগে যেখানে আমার সঙ্গে কম করে 150-র নিচে ছেলে থাকতো না, ন্যাশনালে আমি নিয়ে গেছি 45 জন, 40 জন, 50 জন, মানে ট্রেনে আমরা পান্তা ভাত বেঁধে নিয়ে যেতাম, পয়সা যাতে না খরচ হয়। সেইখানটায় দাঁড়িয়ে আজকেই ফোন করেছিল ইজিপ্টের একটা ICCR থেকে, 7 জন বা 10 জন ওরা নিয়ে যাবে, কিন্তু সেই 10 জনও সলিড আমাকে বাঁচতে হবে, মানে পেতে অসুবিধা হবে। কি ডিফারেন্স? কেন এই ডিফারেন্সটা হয়েছে? এইটা ডিফারেন্স মনে হয় তোমার? এই ডিফারেন্সটার ক্ষেত্রে দুটো, একটা সামাজিক পরিবর্তন আর একটা হচ্ছে অর্থনৈতিক পরিবর্তন। অর্থনৈতিক পরিবর্তনটা 2000 পরের থেকে ব্যাপক হয়েছে। 2000 সালের পরে, মানে 9-10-এর এই পর থেকে, মানে অঢেল ছিল। 11-র পর থেকে সাফিসিয়েন্ট সাপ্লাই কমে গেল। তখন তার দুরকম, একটা হচ্ছে যখন ইংলিশ মিডিয়ামটা আমি দেখেছি বাংলায় যখন চালু হলো, আমিও একটা ইংলিশ মিডিয়ামে নিজে ওই পয়সার জন্য শেখাতে যেতাম, কিছু সাবজেক্ট পড়াতে যেতাম। দেখতাম কি সাধারণ যার রোজগার, সেও কিন্তু ইংলিশে পড়াবে, ইংলিশ মিডিয়াম কি কিছুই পড়ানো হয়নি, পাঠানো হতো। এইটার কোর্স তার এনগেজমেন্ট এত বেশি হতো থাকলো ওই ছোট শহরে কো-কারিকুলার অ্যাক্টিভিটির জন্য, তাকে আর বিকেলে যখন আমি মাঠে পৌঁছতাম 4টা গিয়ে হুইসেল দিতাম, কম করে 150 জন, 3টে গ্রুপ করা হতো, নেতাজি, বিবেকানন্দ আর মাতঙ্গিনী আর নিবেদিতা, এই আমার 4টা গ্রুপ ছিল। এইখান থেকে এইটুকু থেকে উঠতে উঠতে তারা কলেজে, এমনকি ডাক্তারি, এখন 25-এর বড় অর্থোপেডিক, সেও কিন্তু আমার কোলে থেকে, তার বাবা অধ্যাপক, দিয়ে রায়দেশে শিখেছে, সে মধ্যপ্রাচ্যে গেছে, কোরিয়াতে গেছে, ইন্ডিয়া ফেস্টিভ্যালে। তারা এখনো আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, কিন্তু হায়ার এখন ওই পাড়া থেকে 5 জনও আসে না, আমরা বসে থাকি। অথচ এখন আমরা কারণ এখন বাচ্চাদের অনেকটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাই কমে গেছে। এটা ভালো মন্দ আরেকটা আলোচনা প্রসঙ্গ। এই সাপ্লাই লাইন করার সঙ্গে একেবারে গ্রামের যারা, তাদেরও দৈনন্দিন খরচ একটু একাডেমি, এবারে কাজের ভিন্নতা, জমি কমে যাচ্ছে, জমি রোজগার হচ্ছে না, আলু পচে যাচ্ছে, ধান পেয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে প্রায় বন্যা হতো, মাঝরাতে দেখলাম ছিটেবেড়ার বাড়িটা ধসে গেল,
আমরা অতটা বুঝতাম না, বাস ঠেকা দিয়ে থাকতো, আমরা ভোরবেলা ওই বাড়িতে বসে মাছ ধরতাম, ভেলায় বসে জাল ফেলতাম, সে কি আনন্দ, ওই মাছ পড়েছে, খরস্রোতা নদী বলছে। এখন যেটা আমরা দেখি, এটা আমরা ছোটবেলা থেকে দেখতে অভ্যস্ত। এইবার শহরে এসে বদলাতে শুরু করলো, কিন্তু আমার চোখের সামনে সমাজ ব্যবস্থা আস্তে আস্তে বদলাতে শুরু করলো। পড়ছে অনেক, খেলছে না। যে মাঠে ওই ভালো স্কুলে, ওই কলেজিয়েট স্কুল মানে ওখানকার সেরা স্কুল, আমি সব সেরা স্কুলগুলো পেয়েছি ভাগ্যক্রমে, কিন্তু এখন আমরা কলেজিয়েটের পাবে না। এখন ওই কলেজিয়েটের ওই সময়কার 10-15 জন যারা আমেরিকা ইউরোপে আছে বা এখানে আছে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এ, তাদের ছেলেমেয়েরা তো নেই ওই পাড়া বা ওই অঞ্চল থেকে, আর ছেলেমেয়েরা সেইভাবে আসে না। কিছু আমরা টেকনিক্যাল। তোমার একটা কথা, এটা তো তোমার এতে বলছে, এমনি ড্রামা ডিপার্টমেন্টে কেমন, আগে কতজন ছেলে মেয়ে, এখন কিরকম ছেলে মেয়ে পাচ্ছ, কতজন, কি ব্যাপার? ছেলে মেয়ে আসছে, তারা জানে যে নাটকটা করে শিখে গেলে আমি একটা সিরিয়ালে চান্স পাবো, একটা ডিগ্রি হবে, একটা সার্টিফিকেট পাবো, ডিগ্রি পাবো। আচ্ছা। তো শিক্ষার প্রবণতাটা প্রচুর কম, এই কারণে বেশিরভাগ ড্রপ আউট হয়ে যাচ্ছে। এসে ক্লাস না করে নামটা লিখিয়ে কালীগঞ্জে, অন্য জায়গায়, অন্য কাজে, ইকোনমিক্যালি হতে পারে, আবার এইটা মেইন। কারণ একটা কোথাও গেলে, আর সাম্প্রতিক হয়েছে দলে যাওয়া, কারণ এখানে এমএ পাস করলে সে একটা দল তৈরি করছে, সে 5 জনকে নিয়ে গেছে, তার অনেকটা শো, ফলে সংঘবদ্ধতা কমেছে, তাই ফোক ট্র্যাডিশনের গুরুত্ব কমেছে। আমরাও সেটা ফোক ট্র্যাডিশনের মধ্য দিয়ে বেড়ে উঠেছি বলে আমরা ওই ইউনিটিটা খুব দেখেছি। তুমি ভবিষ্যৎটা কি দেখছো? সেলফ, প্রত্যেকেই সেলফ সিকিউর। একটা যেমন ব্যক্তিগতভাবে সে একা, যেটার কথা আপনি বললেন, এইটা সারা পৃথিবী জুড়ে এক হাল, একদম সবচেয়ে কাছের মানুষ, আর প্রত্যেকেই সবসময় ইনকমপ্লিট। মানে মায়ের সঙ্গে সারাদিন পরে কথা বলতে গেছি, ফোন এলো, কমপ্লিট হলো না, মা কি বলবে বলেছিল, খেতে দিয়ে বলছিল, সেটা আর হলো না। এই যে বিচ্ছিন্নতা প্রতি মুহূর্তে, সেটা সব ক্ষেত্রে ঘটছে, আমার পরিবারেও ঘটছে, আমার থিয়েটারে ঘটছে। কি মুক্তির উপায় কি বলে তোমার মনে হয়? ছোট ছোট করে এইটা তাদের চেষ্টা করতে হবে, কিভাবে করা যায়। মুক্তির উপায় এখন একটা হচ্ছে কাউন্সিলিং, কিছু কাজ হয়, আর একটা হচ্ছে ডিসিপ্লিন। যে বেসিক জায়গা থেকে আমরা দেখেছি, যদি সারাদিন যেমন আমরা করি, ট্যুরে গেলে তাদের বলে খাওয়াতে 3টে মোবাইল এলাও, নাহলে এই ট্যুরে তোমার নিয়ে যাবো না। 3টে মোবাইল এলাও, ডিরেক্টর আর কাউন্টার আর তাদের গার্জিয়ানের সঙ্গে কোঅর্ডিনেটর 9টার পর ওপেন, সবাই মানে 10টা। বেশিরভাগই মানে, কারণ ওই নাহলে বাদ পড়বে। আমি তো নান্দিকারে খুবই চাপটাপ দিই, হ্যাঁ, মোবাইলের ব্যাপারে একটু বোঝাবার চেষ্টা করি, আর যেগুলো ছবি তুলি স্টোর করি সেগুলো সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়। তাতেও সমস্যা হচ্ছে, লুকিয়ে নিয়ে যায়, এইটা আরো খারাপ, সেটাও ধরা পড়েছে। তখন ভাবে বলি, সবার সামনে বোঝাই। এটা হলে দেখেছি কি, ফিজিক্যাল ট্রেনিং এ আমাদের অটোমেটিক যেটা হতো, ধরো আমরা অটোমেটিক মণিপুরের মতো পালক দিতে পারতাম, ভর দিতে পারতাম, সামারসল দিতে পারতাম, যেটা বাংলায় বলে চিংড়ি, ধাপকা, টপকা, উল্টি, চাকরি, এইগুলো সায়েন্টিফিক নাম আছে জিমন্যাস্টিকে, কিন্তু এইগুলো অটোমেটিক হয়ে যেত, কারণ একে অপরকে ওভারটেক করার চেষ্টা করত। এখন একজন যদি করতে চায়, তাহলে পিঠে লেগে গিয়ে তারপরের দিন 3 দিন ব্যথা, ছেলেটা লেগে গেছে, সেটা আমার ছেলের ক্ষেত্রেও হচ্ছে, কারণ ছোটবেলা থেকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কারণ ও ব্যাগটা রেখে কখন মাঠে যাবে, কখন তরুণ স্যার হুইসেল মারবে। ভোর 5টায় আমাদের ট্যুরের হুইসেল বাজতো। ট্যুর ছিল আমাদের কি, সপ্তাহে একদিন পার্কে যাওয়া হবে, সপ্তাহে একদিন। তোমার কি মনে হয় তরুণদা, যে তাহলে থিয়েটারের এখন শুধু পারফরম্যান্স ছাড়া আর কি কি দায়িত্ব থিয়েটার নিতে পারে ফর দ্য নিউ জেনারেশন? কি 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 মানে ওদের ভালো বাঁচার কি কি দায়িত্ব? ওদের প্রথম হচ্ছে, আমার যেটা এখানে করে মনে হচ্ছে, আমাদের ক্যাম্প বন্ধ ছিল, আমি গত বছর ক্যাম্পটা চালু করেছি। ট্যুর বন্ধ ছিল, আমি গত বছর ট্যুর করিয়েছি সবাই গেছে। তো ক্যাম্পের পর স্বাভাবিক যেভাবে খুব আপ্লুত কেঁদে গেছে। তারপরে দেখলাম 6 মাস ক্লাসে ওদের মিটিং করে বলেছিলাম, আমার স্টুডেন্ট এবং সার্ভিস লাইফে প্রথম আমি দেখলাম যে এত আমার ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে আমি জানি না। ওইটার ক্ষেত্রে আমার মনে হয় ওদের ইউনাইটেড করা আনন্দের মধ্যে, আচ্ছা, একটা স্পেস থেকে আরেকটা স্পেসে নিয়ে যাওয়া, কানেক্ট করা, কমিউনিটি তৈরি। এবার তার মনের মধ্যে যদি একটু ঢুকতে পারা যায় সে কি করে,
এইবার দেখা যায় সব সময় ঢুকতে পারা যায় না, না। কিন্তু একটা কমন এজেন্ডা যদি ঢুকিয়ে দেওয়া যায়, যে ক্যাম্প হচ্ছে, খেলা হচ্ছে, একসঙ্গে থাকছে, একটা performance একসঙ্গে হবে, থাকছে, একটা rehearsal perform হচ্ছে, রিহার্সাল হচ্ছে, প্রত্যেকে করছে, এইটা দিয়ে অন্তত কিছুদিন দেখলাম একটা ইউনিটি তৈরি হয়। ফলে আমাদের কিন্তু ডিপার্টমেন্টাল প্রোডাকশন গুলো বন্ধ ছিল, হয়েছিল, ওরা কম্পিটিশনে বা অন্য জায়গায় গিয়ে যাচ্ছে, কোথাও ফার্স্ট হচ্ছে, সেটা আমার লিখে দিতে হয় আমাদের স্টুডেন্ট, তারপরে এটা হয়ে যাওয়ার পর তো আবার একা হয়ে আবার যায়। হয়ে যাচ্ছে একা। তার কারণ আবার সে ভাবছে আমি কি করব, কারণ তার কাউন্সিলিং হচ্ছে না, আমরাও পথ দেখাতে পারছি না। ফলে এইটার পরে আরো প্যাথেটিক হচ্ছে, এমএ পাস করে সে যখন উবের চালাচ্ছে, উবের বাইক সে চালাচ্ছে পেটের দায়ে, বলছে, বা কোনো নার্সিং হোমে আমি গিয়েছি, দেখলাম সে মেডিসিন ইনচার্জ। মানে আমি বলছি যে ড্রামা ডিপার্টমেন্টে ঢুকে ড্রামা ডিপার্টমেন্টের সার্টিফিকেট নিয়ে সবাই কি এক্স্যাক্টলি ওটাকে কি অ্যাপ্লিকেশন করছে, এটা আমার জানার ইচ্ছে। কিছুজন করছে না তা নয়, বেশ কিছুজন মানে মানে ধরো ড্রামা ডিপার্টমেন্টে কি এই কারণে ভর্তি হচ্ছে যে অন্য কোথাও চান্স পায়নি বলে ড্রামা ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছে, নাকি সে একটা পুরো একদম জানে যে জীবনে কি করতে চায়, এতটাই ভালোবাসে ড্রামাটিক আর্ট। একটা সংখ্যা আছে একদম। আচ্ছা। আমাদেরও ছাত্র ব্যবস্থায় কিন্তু আমরা যার নেই কোনো গতি সে যায় রবীন্দ্র ভারতী, না এটা শুনেছি, কিন্তু তার মধ্যেও ব্যতিক্রম আমরা উদাহরণ দিই, অজয় চক্রবর্তী, নিরঞ্জন গোস্বামী, আমাদের মতো এই অনির্বাণ, তথাগত এক ঝাঁক বেরিয়েছে, এখনো আসে সব সময়, এবং তারা অনেকে আছে ইন্টারন্যাশনালি কাজ করছে, স্কলারশিপ, ফেলোশিপ, পিএইচডি। কিন্তু মুশকিল হয়েছে প্রত্যেকটা একেবারে এন্ড অফ দ্য এডুকেশন, তারপরে সে তো আশা করে আমার এমপ্লয়মেন্টটা কি হবে। সবাই যে চাকরি চায় না তা না, এমপ্লয়মেন্টটা কি হবে, একটা এমপ্লয়মেন্ট চায়। তোমার কি মনে হয় এমপ্লয়মেন্টটা কোথায় করা যায়? এডুকেশনে যেটুকু ছিল সেটা স্তব্ধ হয়ে গেছে। মানে আমাদের এডুকেশনে গানটা এখনো তারা স্কুলে অ্যাপ্লাই করতে পারে, নাটক নিয়ে পাস করলে অ্যাপ্লাই করতে পারে না। নাটকে কিছুটা স্পেস ছিল যেগুলো ডিপার্টমেন্টের বা কর্মচারী বা অন্যান্য জায়গায় কিছু ড্রামা নিয়ে পাস করলে সে অ্যাপ্লাই করতে পারতো, পিএইচডি করতে পারতো। আমাকে একটা কথা বললাম, আমি জানি না এটাই ন্যাশনাল এডুকেশনাল পলিসিতে এখন ড্রামা নাকি স্কুলে স্কুলে থাকতেই হবে, এটা একটা রুল করেছে, তাই না? আমি সেটার এখনো জানি না, ড্রামাটা কম্পালসারি করেছে কিনা জানি না। প্রাইভেট স্কুলগুলো ড্রামার একজন ওই মানে পার্ট টাইম অ্যাপয়েন্টমেন্ট করে ড্রামার ওয়ার্কশপ করছে, সেটা বোধহয় টাইপ থেকে ইন্সপায়ার হয়ে এটা করে। তাই আমাদেরও ছেলেমেয়েরা যায়, তাই আমিও দেখেছি ওদের কিভাবে করে। প্রাইভেট স্কুলগুলো তো মোটিভেটেড করতে পারছে না, ড্রামাটা মোটিভেশন করার জায়গা, কারণ কি সে যা পারে করতে পারে, এবার তার থেকে তাকে গুছিয়ে দেয়। কিন্তু একজন ভায়োলিন শেখাচ্ছে, ভায়োলিন সে না শিখলে তো করতে পারবে না, গানটা অক্টেভটা না জানলে সে অক্টেভে শুরু করতে পারবে না, কিন্তু নাটকটা হয়ে সে দাঁড়াতে পারবে, ওর সঙ্গে শেয়ার করতে পারবে, সে দুটো ডায়লগ বলতে পারবে, এটা জানে। এইবার তাকে যদি তার মধ্য দিয়ে শৃঙ্খলা শেখায়, সেটা স্কুলগুলো বুঝেছে যে ড্রামার মধ্য দিয়ে একটা ইউনিটি তৈরি করা যায়। কিন্তু সত্যি এই যে পাশ করে যে কি এমপ্লয়মেন্ট হবে, এটা কিন্তু একটা খুব বিশাল, এইটাই বড় হতাশার পর থেকে এটা একটা অংশ। আরেকটা অংশ যেটা হচ্ছে যে কিছুই এনে করবো কিসে, এটা তো করে লাভ নেই, ওটা তো করে লাভ নেই, পাইনি, ওখানে অ্যাপ্লাই করি, এরকমও 20% আসে, আমাদের নিতেও বাধ্য হয়, রুলসে আমাদের বলাতে হবে, নিতে হয়। গত 10-15 বছরে যেটা দেখা যাচ্ছে যে কোয়ালিটি ছেলে মেয়ে আসছে না। তার কারণ আমাদের বাড়িতে মেদিনীপুরে একটা ভলেন্টারি গরিব ছেলে মেয়েদের পড়ানো হয়, আমাদের কয়েকজন টিচার মিলে তারা পড়ানো হয়। তারা দেখছি স্কুল কলেজ সর্বত্র এই যে পাস করিয়ে দেওয়া, যেভাবে যেমন সম্প্রতি শুরু হয়েছে লিটারেচারে 100-এ 100, তাহলে এমসিকিউ আমি করে গেলাম, যতটুকু না করলে আমি হাউস কালেকশন করে নিচ্ছি, একদম টিচারদের পড়াতে হচ্ছে না। টিচার যদি একটা টেক্সট না পড়ায়, তাহলে ছাত্র সেই গল্প সেই ছবি কি করে দেখবে? মোটিভেশন হঠাৎ করে 9-10 থেকে আবার প্রচন্ড কঠিন সিলেবাস চলে আসছে এবং পাস টাস করতে হবে, এবার তখন সে ভয় পাচ্ছে, আর না হলে অন্য রূপ ধরছে, অন্য ভাবে নিচ্ছে, তারপরে ওই কপি পেস্ট করছে, এটা বেশিরভাগ হচ্ছে। এইটা করতে করতে এবং খেলাধুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদমই নেই, হাতে মোবাইল ফোন। বলে আমরা একটা ছেলেকে যদি জেস্টারেলি তাকে স্পিরিটে দাঁড়াতে বলি, তাহলে তার মধ্যে পাওয়া যায়, ভালো করে দাঁড়াতে পারছে না, ভালো করে, এটা শব্দ বলে কোয়ালিটি কমতে কমতে, এটা আমরাও শুনেছি, রবীন্দ্র ভারতীতে পরিষদ এটা করতে পারছিস না, কিন্তু সময় দিচ্ছে না,
না না, নামটা লিখিয়ে ধরুন 30 জন স্টুডেন্ট, প্রথম দিকে আস্তে আস্তে 20, 25, 10, তারপর 3 জন। আমি তো ক্লাসেই বলি কে কে রিপ্রেজেন্টেটিভ হয়ে দেবো, তোরা রিপ্রেজেন্টেটিভ হয়ে এসেছিস তাহলে 30 জনের, এইটাই বলতে, মানে এটা দাঁড়িয়ে গেছে। কারণ তাদের মনে হচ্ছে যে এটা করতে করতে আরেকটা কোর্স করলে বোধহয় আরেকটা করতে পারবো। তা আমাকে এবার তুমি একটা কথা বলো, যে আমরা ধরো যারা, এটা তো তুমি এখন হেড অফ দ্য ড্রামা ডিপার্টমেন্ট, এটা এবার তুমি যখন নিজের দল করবে, আমরা আমাদের দলগুলোতে কি কি কাজ করতে পারি আলাদা 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 করে, যেটাতে আমরা এই ব্যাপারটাকে একটুখানি হলেও রেকটিফাই বলবো না, আমি অ্যাড্রেস করতে পারি। মানে এই যে ইদানিং সবাই আসে, সবাই ক্লান্ত, সবাই ভাবছে যে এটা কি হবে এটা করে, মানে এবং খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছুদিন করলাম যে এর মধ্যে একটা প্রোডাকশন হলো, ধরো সেটি যতই আনন্দ করে করি, বকুনি দিয়ে যাই করি, একটা পারফরমেন্স হলো সে চলে গেল, এবং সে হয়তো এমন একটা কাজে গেল যে কাজটা একেবারেই করে টাকাও দেয় না, খুব একটা ভালো কাজও না, কিন্তু তার মনে হচ্ছে যে মিডিয়া হাউসে এই একটা কাজ করলে এটা বোধহয় বেটার। মানে লোকেদের একটা সার্বিক ভাবে একটা হেরে হেরে যাচ্ছে কেমন। হ্যাঁ, এটার আরেকটা এফেক্ট পড়েছে, গতকাল হয়েছে, বকাঝকা করেছি, করেছি। একটা সমস্যা হচ্ছে জেনারেশনের ক্ষেত্রে, যেমন আমরা ওই তখন ছোট, গ্রামের দেওয়ালে দেওয়ালে লেখা হতো, গ্রামে ওই জন্ম নিয়ন্ত্রণের এগুলো বিলি হতো, সেগুলো নিয়ে আমরা বাচ্চা বয়সে বেলুন করে খেলেছি। এখন আমার রিয়াকশন হচ্ছে, আমি একটা জায়গায় লিখেওছি যে এখন বোধহয় বিজ্ঞাপনটা বদলে যাবে, ছোট পরিবার দুঃখী পরিবার। এবং আমি আমার সব বন্ধু বান্ধবদের বলি, আমারও এক ছেলে, কিন্তু আমরা এটা বলি যে গড়ে ওঠার ক্ষেত্রে সমষ্টি এবং দেওয়া নেওয়া, কখনো একটা ছেলে তার মা বাবার সঙ্গে যতটাই করুক তার সমবয়সী সব সময় বন্ধু হতে পারে না। কি অদ্ভুত না, মানে এটা কতটা লং, মানে রিপেলের মতো একটা জিনিস। এবং দেখবেন প্রত্যেকের টেম্পারমেন্ট কমে গেছে, হ্যাঁ, হঠাৎ রিয়াক্ট করে এই দুজন। কেন? আমি তো অ্যাক্টিং গ্রুপ চেয়েছিলাম, আমি তো ডিরেকশন গ্রুপ চেয়েছিলাম। আমি বললাম তুমি যদি সিলেকশন হয় সেদিন এসেছিলে? না, আসিনি। তাহলে ক্লাসেই এলে না, তোমাকে কি করে ওটা দেবে? যারা অ্যাপ্লিকেশন করেছে, এবং অনেকের খুব আক্রোশ, ধরো যারা করেছে তাদের প্রতি ক্ষেত্রে। আমি থিয়েটার করতে হাঁটতে শেখাটা, আমরা ছোটবেলায় হেরেছি, মানে এটাও আমাদের ছোটবেলার একটা গল্প। ওই মার্বেল খেলা হতো, সন্ধ্যেবেলা লুকিয়ে খেলতে যেতাম, দোকানে মার্বেল বিক্রি হতো তো লুকিয়ে নিতাম, আমার সুবিধে হয়েছে, দু পকেট ভরে নিয়ে যেতাম, গিয়ে দেখলাম ওই গুলতি বেগুলিতে হেরে যেতাম, কিন্তু হেরে যাওয়ার শেষে তোর কত গুগল পে ঘুরে কেড়ে নিয়ে চলে আসতাম, মনে আছে। এবার কমপ্লেন করতো, বাড়ির লোক মারতো। এটা একটা প্রবণতা। কিন্তু যখন থেকে বুঝেছি, আবার দেখেছি কোনো খেলায় আমরা হেরেছি, ওই যে আবা আবা দিয়ে নাচিতে লাগিল, যে ইয়া ইয়া শব্দে, যেটা লোক এতে পালায়, জিতে গেলে নৌকা বাইছে বলে, আবা আবা দিয়ে নাচিতে লাগে। হ্যাঁ, জয়। মানুষ এখন কেউ হারতে চায় না, হারাটা ভুলে গেছে। কিন্তু হারাটা আমাদের শিক্ষার একটা পাঠ, না পাওয়াটা একটা পাঠ। হ্যাঁ, না পাওয়াটা শিক্ষার অন্যতম পাঠ। আমরা অনেক কিছু পাইনি, কিন্তু মন ভরে বলতে পারি যা পেয়েছি অনেক। এখনো বলি যা পেয়েছি অনেক। আমাকে কথা বলো, তোমার রাগ হয়? হ্যাঁ, রাগ তো মানুষ মাত্র আমারও হয়। হ্যাঁ, রাগ তো হয়, বিভিন্ন বিষয়ে রাগ হয়। তুমি সেটাকে কি করে চ্যানেলাইজ করো তখন? বা হতাশা হয়, রাগ হয়, হতাশা হয়। মানে আমি বলছি, আজ থেকে 10 বছর বাদে তুমি থিয়েটার, মানে তো আমরা যে ফর্ম গুলো প্র্যাকটিস করে এতদিন বেঁচে আছি, সেই 10 বছর বাদে সেই ফর্ম গুলোর কি অবস্থা হবে না হবে সেটা নিয়ে ভয় হয়। হ্যাঁ, এই পড়াতে গিয়ে ভয় হয়। হ্যাঁ, ধরো কি হবে। আমাদের এখানে লোকনাট্যটা অধ্যাপক ধ্রুব দাসের পরে আমি পড়াই। আগে এটা লোকনাট্য আমাদের সিলেবাসে ছিল না। মানে আমার রুটের থিয়েটার কেমন ছিল, থিয়েটার তো ছিল না, পালা গান ছিল, কেমন ছিল, কিন্তু তাতে থিয়েটারের সব এলিমেন্টস গুলো আছে যেগুলো নিয়ে আমার থিয়েটার চলে। সেইখানে দেখা যাচ্ছে যে আমি যে গ্রুপে আনতাম বা যাদের সঙ্গে কাজ করতাম, ধরো আমাদের গম্ভীরা পাড়ায় অমর রায়, আচ্ছা আমাদের লেটো বীরভূমের, যিনি ওই সত্যজিৎ ফিল্মের নিয়ে যে গুলিটা মারা গেল, হরগুপ্ত, তিনি আমার এখানে এসেছেন, ওনার সঙ্গে আমি কাজ করেছি, আমার ছাত্রদের সঙ্গে শেয়ার হয়েছে। এবং লেটোর, আলকাপের,
ভাঁড় যাত্রার সমস্ত মানুষ প্রায় 80 আপ এবং তারা যুবথু। আমরা আগে ছেলেদের ফিক্সারিতে নিয়ে যেতাম, দেখাতাম, তারা এসে করাতো। কুষাণ এখানে করিয়ে গেছে, আমরা রেপার্টারি প্রোডাকশন করেছি, এই লোকগুলো চলে যাচ্ছে। ঠিক একই রকম গ্রামের লোক তার যে ছেলে করবে, কেন করবে? তখন একমুখী ছিল জব, সারাদিন চাষবাস, নালে খেটে খাওয়া, অন্যান্য তার উপার্জনের ওইটা ছিল, হয় মাটির সঙ্গে যুক্ত নালে কর্মের সঙ্গে যুক্ত। এখন হয়ে গেছে বহুমুখী, ফলে সে আর বাবার সঙ্গে পালাগানে না গিয়ে সে হয়তো একটা মিস্ত্রির সঙ্গে চলে গেল, একদিনে 700 পাবে। এই হাড় খাটুনির পর ফিরে এসে আর বাবার দলে সে অভিনয় করছে না। ফলে বাই ট্র্যাডিশনের যে সংঘবদ্ধতার মধ্যে গড়ে উঠত অটোমেটিক, তা শেখাতে হতো না। এগুলো সবই তো ওরাল লিটারেচারের মধ্যে, ওরাল পারফরমেন্সের মধ্যে, মানে শিখে শিখে দেখে দেখে করা। কি হবে তরুণদা? এইটার একটা সময় মিউজিয়ামে চলে যাবে। আমাদের পড়ার সময় এদের বলি, আমরা কিছু ভিডিও করেছি, যাদের আছে সাক্ষাৎকারে নিয়ে যাই, বাদ বাকিদের ওই ভিডিও দেখে এই এর মেরিট ছিল। মানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমরা একটা খুব সাধারণ জিনিসকে কোনো গুরুত্ব দিই না, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। একদম প্রথমেই যেটা দরকার, বাঁচার জন্য যেটা দরকার। আমরা প্রত্যেকেই এখন কোন ডাক্তার কোন বিষয়ে স্পেশালিস্ট, ওর নাম্বারটা বাড়িতে কিন্তু সেভ করে রাখি। কিন্তু কোথায় গেলে ছেলেটা উন্মুক্ত খেলবে, কোথায় সাঁতার শিখবে, কোথায় ওই উঁচু জায়গা থেকে ঝাঁপ দেবে, যেটা আমরা করেছি, সেইটার মধ্য দিয়ে যে ফিজিক্যাল এবিলিটি। আমার ছেলে সাইকেল নিয়ে বেরিয়ে যায়, মা ভীষণ বকাঝকা করে, আমি ওকে বলে দিই বেরিয়ে যা, কোথায় আছিস আমি বলে দেবো, খেলে গায়ে সব রেডি আসে। আমি এটা বুঝি এখানেও থাকে, পিছনে পড়ে, ওর ওই ঘাম ঝরাটা আমাকে ওকে মেডিসিন দিতে হবে না, ও মেডিসিনটা নিয়ে এলো, পড়ার দরকার নেই। কিন্তু এটা তো সবাই নয়, যেমন আমরা চেয়েছিলাম কোনো বড় স্কুলে পড়াবো না, কোনো দরকার নেই, যা পারে বাড়ির সামনে কি আছে, তো বাড়ির সামনে মিশনে পেয়ে গেছে, মিশনে পেয়ে গেছে, পড়ো। দূরে আমরা দিতে পারতাম, আমার চেয়েছিলাম গ্রামেই এরকম পড়তে, কিন্তু হয়নি। এখন ভাবতে হবে নেচার থেকে কি কি সংগ্রহ করা যায়। তুমি 10 জন ছেলেকে নিয়ে গিয়ে নেচারে 5 দিন থাকো, তার এফেক্ট আলাদা। লকডাউনের পরে বদলটা কি ঘটেছে? অনুনাটক কি লকডাউনের আগে শুনেছিলেন? না, অনুনাটকের বই বেরিয়ে গেছে, প্রচুর বই এখানে আমাদের দিয়ে যায় পড়ানোর জন্য। কি করে হলো 2 বছরের মধ্যে? মানুষ যত আইসোলেটেড হয়েছে। দেখুন, আসলে মানুষের ধর্ম কি ছিল? জন্মের পর ছটফট করা, তারপরে হামাগুড়ি দেওয়া, তারপর হেঁটে যাওয়া, তারপর বড় হয়ে গেছে বেরিয়ে যাওয়া, না বলে বেরিয়ে যাওয়া, আর বেরিয়ে যাওয়া, ওখানে বেরিয়ে যাওয়া। আমি ছোটবেলা দেখেছি মা বাবা না বলে বাসে চেপে চলে গেলাম, সন্ধ্যার আগে ফিরে চলে এলাম। আমি খুব অল্প বয়সে আমাদের ওখানে বাংলাদেশের একজন পোস্ট অফিসে চাকরি করতো, ডিস্ট্রিক্টে শুধু বাংলাদেশের পাসপোর্ট হতো, লুকিয়ে পাসপোর্ট করে বাবার ফলস সই করে আমি ওই বর্ডারে ওর সঙ্গে পাসপোর্ট নিয়ে হরিপুর চলে গেলাম, হরিপুরের বাড়ি। তারপর আমাকে ও বাংলাদেশের টাকা দিয়েছিল, ওখান থেকে আমি গোটা বাংলাদেশ ঘুরেছি, যোগাযোগ করে চট্টগ্রাম এইসব করে টোরে এনজিওর সঙ্গে যোগাযোগ করে আমি দল নিয়ে গেছি। 85-এ ফ্লাইটে গেছি আমরা, আবার ফ্লাইটে ফিরেছি 7-8 জন, যারা আমরা করতাম। এখন এইটা তো সবার হবে না, কিন্তু আমি এটা বলছি এই কারণে যে সবার মধ্যে মেলে ধরার একটা ইচ্ছা আছে, কিন্তু সোসাইটি ইকোনমিক যেটা আমাদের তৈরি হচ্ছে, সেটা ক্রমশ আমাদের পঞ্জীভূত করতে করতে হাতে এসে গেল এটা। এবং প্রত্যেকে বুড়ো বুড়ি বাচ্চা বাধ্য বলছে যে তুমি এর মধ্যেই থাকো। সবচেয়ে বেশি দেখবেন একটা বাচ্চা খেতে চাইছে, কান্নাকাটি করছে, মা এটা দিয়ে দেয়, প্রথম ড্রাগটা দিয়ে দিল, আর সরাতে পারবে না। এবার যে রাগ যার আছে সে ভেঙে দেয়, না চাইলে এভাবে আত্মহত্যা হয়ে যাচ্ছে, ঘটে যাচ্ছে একজনের উপরে। নানান ডিজিজ হচ্ছে। দুটো ঘটনা, যাদের একাধিক সন্তান প্রতিপালন করার মতো অবস্থা নেই, তারা একাধিক সন্তান ক্যারি করছে। যাদের একাধিক সন্তান নিয়ে অনেক সুখে স্বাচ্ছন্দ্যে বাস করার ক্যাপাসিটি আছে, যারা নেয়নি আলাদা। অনেক মানুষ আছে বিবাহ করেনি, আমার প্রচুর ছাত্রছাত্রী, কিন্তু তারা কোনো না কোনো একটা বড় ক্রিয়েটিভ কাজে বা চাষে বা কিছুতে যুক্ত আছে, আগেও হয়েছে। আমাদেরও গ্রামে দেখেছি পিসি বিয়ে করেনি, কিন্তু পিসি তার ভাইপোকে নিয়ে পড়াচ্ছে, কলেজ যাচ্ছে, চাষবাস করছে, রান্না করে দিচ্ছে, মানে এনগেজকার মানুষকে মানুষ করছে। আমাদের হাতে এতগুলো ছেলে মেয়ে মানুষ, আমার ছোট বোন আমার কোলে বসে দোলনায় বসে ঘুম পাড়াচ্ছে, ঘটেছে, এটা ঘটেছে, দোলনা ছিঁড়েই গেছে 4-5 জন বসে। এখন
এনগেজমেন্টটা যদি কোথাও বাড়ানো যায়, যে এটার চেয়ে বেশি আনন্দ এটা আছে, একটা কতক্ষণ তুমি দেখবে, ওটাকে একটা ফোর্সফুলিও করতে হবে একদম, যেটা কি ওর আনন্দের জায়গাটা ধরে ফোর্স করতে হবে। ধরো তুমি এখানে ট্রাভেল করতে যাচ্ছ, তুমি লেখো, এসে বলো কি কি দেখলে, কোন কোন স্টেশন, সব লেখো। এখন হয়তো গুগলে সার্চ করলে পাবে, পরে লিখে দিচ্ছে না ওই স্টেশনের বৈশিষ্ট্য কি ছিল সেটা বলতে হবে। প্রথমেই যে যত রকম গ্রামীণ খেলা আছে, যখনই দেখি একটু অন্যমনস্ক হচ্ছে, গেম, এবং গেমে যখন ঢুকে যায় এবং গেমে অ্যাচিভের প্রবণতা থাকে, তখন বাইরে কে অপেক্ষা করছে, বন্ধু বাড়ি যেতে হবে, ওখানে যেতে হবে, তখন থাকে না। এটা লিটারেচার লোকরা গল্প বলে, আর আমি হয়তো লিটারেচারের লোক, আমি ফিজিক্যালি করি, তাহলে দুরকম হয়। ফিজিক্যালি ট্রাই ওভার যখন হয়, তখন তার ফিজিক্যালিটি তৈরি হচ্ছে, ওকে জাম্প করে যেতে হবে, ওকে জাম্প করে যেতে হবে, ওকে গিয়ে বোতলটা নিয়ে আসতে হবে, ওকে এই বোতলটা ছিপিতে দিতে হবে, একেবারে বাচ্চা ছিল, কিন্তু ওর মধ্যে একটা 10টা সংখ্যা লিখতে হবে। এইটা যখন হলো, ও 8 ঘন্টা বল কার কার বাড়ির লোকের কি ছিল, দারুণ। এবং সকল, তারপরে আমি হয়তো ভয়েস আর স্পিচ পড়াচ্ছি, তখন দেখলাম ঠিক আছে, আমার 8 ঘন্টা পড়ানো, ওইটা 8 ঘন্টার বেশি পড়ানো হয়েছে। এইভাবে আমি চেষ্টা করি এই ডিসিপ্লিনটাকে ধরার। এইরকম 20 তারিখ যে ম্যাকবেথ হবে তার টিকিট আপনারা পাবেন nandikar.net এ, অনলাইনে কাউন্টারেও কিছু পাবেন, তবে nandikar.net এ গিয়ে তাড়াতাড়ি টিকিটটা কেটে নিন, কারণ এটার কিন্তু খুব ডিমান্ড আছে, পরে কিন্তু নাও পেতে পারেন, তখন কিন্তু রাগ করবেন না, তো তাড়াতাড়ি গিয়ে এই টিকিটটা কেটে নিন। আমার কলকাতা আসাটা নান্দিকারের নাটক দেখতে আসা একাডেমিতে, সেই দেখতে আসার প্রেরণা থেকে আমি আজকে নাটকের ক্ষেত্রের একটা মানুষ হওয়ার চেষ্টা করছি। এই হয়ে ওঠার পেছনে নান্দিকারের অবদান অনেকখানি, কখনো সরাসরি আর কখনো বা দূরত্বের মধ্য দিয়ে। সেই নান্দিকারের ফেস্টিভ্যালে প্রতি বছরই প্রায় কোনো না কোনো দিন উপস্থিত থাকি। ইতিপূর্বে আমরা নান্দিকারের উৎসবে আমার নির্দেশিত নাটক হয়েছে, সেটাও শেক্সপিয়ারের একটি নাটক। এবছর আবার নান্দিকারের 42তম জাতীয় নাট্য উৎসবে আমাদের একটি নাটক সরভুজের, আমার নির্দেশনায়, ম্যাকবেথ। কিন্তু এই নাটকটি ইউরোপের একটি নাট্য, বিশ্বের সেরা নাট্যকারের হলেও আমরা আমাদের মনন, আমাদের দেশীয় উপাদান, লোকায়ত যে সামগ্রী, লোকভাষা, আঞ্চলিক সমস্ত উপাদানগুলোকে নিয়ে আজকের সমকালীন সময়ে এই যে ক্ষমতা এবং সেখানে একজন হত্যাকারী হয়ে ওঠা, এই চিরন্তন প্রশাসকের ভূমিকা যে বদল তেমন কিছু ঘটেনি, কিন্তু নাট্য উপস্থাপনায় দৃশ্যগত যে পরিবর্তন ঘটেছে সারা পৃথিবীতে, আমরা সেটাকে আশ্রয় করে এই শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকটি নিয়ে আমরা ম্যাকবেথ মঞ্চস্থ করছি 20 তারিখ বিকেল 3টায় নান্দিকারের 42তম জাতীয় উৎসবে। আমরা সবাই মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, বিভিন্ন অঞ্চলের লোকশিল্পীরাও যেমন থাকবো, তেমনি আমাদের বেশ কিছু নাটকের ছাত্রছাত্রীও থাকবে। প্রায় 40-42 জন মিলে আমরা একটি নাটক করব, যেটাকে গড়ে তোলার প্রয়াস হয়েছে আমাদের লোক ঐতিহ্যে ভারতীয়করণ করার, আমাদের মতো করে শেক্সপিয়ারকে দেখা, বোঝা এবং অনুভব করা, ভালোবাসা।